এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটির কারণে খালেদা জিয়ার লন্ডন যাত্রা কিছুটা দেরি হতে পারে, ঢাকার পথে জুবাইদা রহমান। বিএনপির আরো ৩৬ প্রার্থীর নাম ঘোষণা, যথাসময়ে তফসিল ঘোষণার দাবি ইসিতে নেতারা। নির্বাচনে যেন কোনো পক্ষপাতিত্ব না হয়, পুলিশকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ প্রধান উপদেষ্টার। জুলাই গণহত্যায় জয়ের বিরুদ্ধে ওয়ারেন্ট, আমলে নেওয়া হলো পলকের বিরুদ্ধে আনা অভিযোগ, অন্তর্বর্তী সরকার গঠন বৈধ, আপিল বিভাগের রায়। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যাওয়া হচ্ছে। মেডিকেল বোর্ডের পরামর্শে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ডাক্তার AZM জাহিদ হোসেন। কাতার রাজকীয় বিমান বহরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সেই তাকে লন্ডন নেওয়া হবে বলে জানান ডাক্তার জাহিদ। আগামীকাল যে কোনো সময় এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন বেগম খালেদা জিয়া। তার সঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসক সহ থাকবেন 16 জন। কারিগরি ত্রুটির কারণে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটির আসতে দেরি হচ্ছে বলে বেগম জিয়া লন্ডন যাত্রায় কিছুটা দেরি হতে পারে বলে জানিয়েছে বিএনপির মিডিয়া সেল। আহমেদ সরওয়ারের রিপোর্ট। ফুসফুসে সংক্রমণ হওয়ায় হঠাৎই শ্বাসকষ্ট নিয়ে 23 নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তারপর থেকে এখন পর্যন্ত হাসপাতালেই ভর্তি আছেন তিনি। ডায়াবেটিক্স, হৃদরোগ, লিভার আর্থ্রাইটিস সহ নানা রোগে আক্রান্ত বেগম খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার সবশেষ খবর জানাতে বৃহস্পতিবার বেলা 12টায় তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন ব্রিফিং করবেন বলে জানানো হয় দলের পক্ষ থেকে। সেই সময় কয়েক দফা পিছিয়ে বেলা 2টার পরে সাংবাদিকদের সামনে আসেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাবার সিদ্ধান্তের কথা জানান তিনি। অ্যারোনটিক্যাল ফিজিশিয়ানস যারা আছেন তারাও ওনার মেডিকেল বোর্ডের সদস্য হিসাবে উনি যখন বিমানে থাকবেন, যাতে ওনার যাত্রাপথ কোনো অবস্থাতেই কোনো ধরনের প্রতিকূলতার মধ্যেও যাতে ওনাকে সুস্থভাবে ওনার চিকিৎসা দেওয়া যায়, সেই লক্ষ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করে আমরা ইনশাআল্লাহ আজকে মধ্যরাত্রির পরে আগামীকালকে আর্লি মর্নিংয়ের মধ্যে বাংলাদেশ থেকে ওনাকে দেশের বাইরে নেওয়া হবে মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে। আমরা সেজন্য আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমরা দোয়া চাই। যাত্রাপথে বেগম জিয়ার চিকিৎসক দলের 6 সদস্যও থাকবেন এয়ার অ্যাম্বুলেন্সে। মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো অবস্থাতেই ওনার পরিবার অথবা আমরা দল কোনো অবস্থাতেই কোনো চিন্তা করছি না। আমি আপনাদেরকে যে সমস্ত চিকিৎসকদের কথা বলেছি সবাইকে নিয়ে আমাদের ভার্চুয়াল কিছু মিটিং কালকে 3 বার হয়েছে। ফিজিক্যালি দেখেছি ইউকের ডাক্তার এবং চাইনিজ ডাক্তার, ওনারা ফিজিক্যালি এসছেন আমাদের দেশের মেডিকেল বোর্ডের সদস্যদের সাথে। এই মুহূর্তেও আমাদের এই হসপিটালে ইউকের স্পেশালিস্ট ইন্টেন্সিভ ওরা কেয়ারের যে I2 স্পেশালিস্ট উনি এবং চাইনিজ স্পেশালিস্ট যারা ছিলেন ওনাদের সবার সাথে সর্বশেষ আলোচনা হয়েছে। আমরা এখনও আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা অনেক আশাবাদী। ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনার নামের আগে আমরা সবাই আপসহীন বলি, আল্লাহর অশেষ মেহেরবানিতে উনি অনেক প্রতিকূলতার মাঝেও ঘুরে দাঁড়িয়েছেন। এবারও ইনশাআল্লাহ আল্লাহর অশেষ রহমতে উনি আবারও আমাদের মাঝে ফেরত আসবেন। সবার দোয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আবারও জনগণের মাঝে ফিরে আসবেন বলে আশাবাদ জানান ডাক্তার জাহিদ। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের সহকর্মী নাবিল জাহাঙ্গীর। সরাসরি কথা বলছি তার সাথে। নাবিল, বেগম খালেদা জিয়ার লন্ডনে যাবার প্রস্তুতি এবং তার শারীরিক অবস্থা সম্পর্কে কি জানতে পেরেছেন আমাদেরকে জানাবেন। রেখা, বিএনপি পক্ষ থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে, বেগম জিয়ার লন্ডনে যাওয়ার যে প্রস্তুতি সেটি কিন্তু সম্পূর্ণ শেষ হয়েছে। তবে তাকে যে বিমানে করে নিয়ে যাওয়া হবে, অর্থাৎ যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসবে সেটি এসে পৌঁছাতে কিছুটা বিলম্ব হচ্ছে। এ কারণে কিন্তু
ওনার যাওয়ার যে সময় সেটি আসলে আমরা যেটি জানানো হয়েছিল যে ভোরবেলা সেটি আমরা যাব, সেটি আসলে কিছুটা পেছানো হয়েছে এবং আমাদেরকে জানানো হয়েছে যে আগামীকাল দিনের যে কোনো একটি সময়ে সুবিধা মতো সময়ে উনি আসলে ফ্লাই করবেন। এছাড়াও আমরা যেটি জানতে পেরেছি যে জোবাইদুর রহমান তিনি লন্ডন থেকে আসছেন এবং তিনি সরাসরি এভারকেয়ারে আসবেন এবং সেখান থেকে কিন্তু তিনিও যাবেন। বেগম জিয়ার সাথে যারা যাচ্ছে তাদের যে তালিকা, সেই তালিকাটি আপডেট করা হয়েছে এবং আমরা যে নতুন তালিকা সেখানে কিন্তু জোবাইদুর রহমানের নামও রয়েছে এবং সেই সাথে ইউকে থেকে যিনি এসেছিলেন ডাক্তার রিচার্ড বিলি, তার যে নামও কিন্তু নতুনভাবে তালিকায় যুক্ত হয়েছে এবং সবশেষ যেটি আসলে জানানো হয়েছিল বেগম জিয়ার যে শারীরিক অবস্থা সেটিও কিন্তু স্থিতিশীল রয়েছে এবং আপনি নিশ্চয়ই জানেন যে একটি লম্বা সময় আসলে আকাশপথে ভ্রমণ করার জন্য শারীরিক এক ধরনের সক্ষমতা প্রয়োজন আছে। যেহেতু বিশেষজ্ঞ ডাক্তারদের যে দল তারা যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন লন্ডনে যাওয়ার, সেক্ষেত্রে আসলে কিছুটা ধারণা করা যাচ্ছে ওনার শারীরিক অবস্থা হয়তো কিছুটা উন্নতি হয়েছে। দেখা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ঢাকার উদ্দেশ্যে লন্ডন থেকে রওনা দিয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে তিনি রওনা দেন। শুক্রবার সকাল 9:30টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন জুবাইদা রহমান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রায় এয়ার অ্যাম্বুলেন্সে থাকবেন তিনি। চিকিৎসাধীন বেগম জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স যোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হবে। তাকে ভর্তি করা হবে লন্ডনের অত্যাধুনিক ব্রিজ হসপিটালে। দর্শক, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন আমাদের সহকর্মী ফজলে রাব্বি। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রাব্বি, এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় কখন এসে পৌঁছাবে, এ বিষয়ে কি তথ্য আছে? আর বিমানবন্দরের সার্বিক পরিস্থিতি কি দেখছেন, জানাবেন। জি রেখা, ধন্যবাদ। আপনি জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে কিন্তু লিভার সিরোসিস, কিডনি এবং ফুসফুসের সমস্যা আসলে ভুগছেন এবং এরই পরিপ্রেক্ষিতে গত 23 নভেম্বর তাকে কিন্তু এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং এখন পর্যন্ত কিন্তু শারীরিক যে অবস্থা সেটা কিন্তু অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ তার যে শারীরিক কন্ডিশন সেটা কিন্তু আসলে উন্নতি হচ্ছে না তার, যার ফলে কিন্তু তাকে আগামীকাল উন্নত চিকিৎসার জন্য যে কাতার এয়ার অ্যাম্বুলেন্স সেটাতে করে কিন্তু আসলে তাকে লন্ডন নিয়ে যাওয়া হবে, যেটা গত চলতি বছরের জানুয়ারিতেও নেওয়া হয়েছিল। সেই প্রেক্ষাপটে এখন পর্যন্ত কিন্তু আসলে আমরা যতটা বিভিন্ন গণমাধ্যম থেকে জানতে পেরেছি যে আসলে কাতার এয়ার অ্যাম্বুলেন্স ঠিক কখন নাগাদ এসে বাংলাদেশে পৌঁছাবে ঠিক এর সঠিক তথ্য কিন্তু বলা যাচ্ছে না। পাশাপাশি আপনি জানেন যে বিভিন্ন গণমাধ্যমে উঠে আসছে যে যান্ত্রিক ত্রুটির কথা বলা হচ্ছে। যান্ত্রিক ত্রুটি যদি আসলেই সেটা হয়ে থাকে সেক্ষেত্রে আসলে কাতার এয়ার অ্যাম্বুলেন্সটা আসতে কিন্তু আসলে সকাল 7টা-8টা বেজে যাবে। তো তার পরিপ্রেক্ষিতে কিন্তু আসলে বলা যায় সকাল 9টা বা 10টার দিকে কিন্তু আসলে বেগম খালেদা জিয়া কিন্তু আসলে লন্ডনের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কিন্তু আসলে বাংলাদেশ ত্যাগ করবে। এখন মোটামুটি আপনি দেখতে পাচ্ছেন ঠিক আমি ভিআইপি গেটে দাঁড়িয়ে আছি। এখানে কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনীর যথেষ্ট মোতায়েন আছে এবং আপনি জানেন যে বেগম খালেদা জিয়া কিছুদিন আগেই কিন্তু ভিআইপির মর্যাদা পেয়েছে, অর্থাৎ স্পেশাল যে সিকিউরিটি ফোর্স তারা কিন্তু তার নিরাপত্তার জন্য নিয়োজিত আছে। ফলে এয়ারপোর্ট এলাকাতে কিন্তু আসলে যথেষ্ট পরিমাণ আইন শৃঙ্খলা মোতায়েন আছে এবং তার নিরাপত্তার জন্য যে ধরনের নিরাপত্তা দরকার সাবেক প্রধানমন্ত্রী যিনি ছিলেন এবং একই সাথে বিএনপি চেয়ারপারসন তাকে কিন্তু আসলে সব ধরনের প্রোটোকলই আসলে দেওয়া হচ্ছে। পাশাপাশি নিরাপত্তার বিষয়টাও কিন্তু আসলে প্রকটভাবে দেখা যাচ্ছে। আর পাশাপাশি যে ঠিক এয়ারপোর্টের পাশেই কিন্তু আমি যখন ঠিক এয়ারপোর্টে প্রবেশ করলাম তার আগেই কিন্তু আসলে দেখতে পেরেছি যে ওখানে কিন্তু আসলে নেতাকর্মীদের ভিড় অর্থাৎ জমায়েত কিন্তু আসলে দেখা যাচ্ছে এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং তারা তাদের নেত্রীকে আসলে পুনরায় সুস্থ হয়ে দেশের মাটিতে ফিরে আসবে এই আশাবাদ ব্যক্ত করছে। তো এই ছিল মোটামুটি আমার কাছে রেখা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সর্বশেষ অবস্থা। রাব্বি, ধন্যবাদ। দর্শক, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমাদের সাথে সরাসরি সংযুক্ত ছিলেন ফজলে রাব্বি এবং জানাচ্ছিলেন এয়ারপোর্টের সর্বশেষ খবর। লন্ডনে আমাদের প্রতিনিধি আব্দুল হান্নানের সাথে এখন সরাসরি কথা বলবো আমরা। হান্নান, বেগম খালেদা জিয়াকে লন্ডনের কোন হাসপাতালে ভর্তি করা হবে জানতে পেরেছেন কি? এ উপলক্ষে লন্ডনের প্রস্তুতি সম্পর্কে আমাদেরকে জানাবেন। ডাক্তার জুবাইদা রহমান ঢাকায় রওনা দিয়েছেন, তার সাথে কে কে আছেন সেটাও আমাদেরকে জানাবেন। ধন্যবাদ রেখা। আমি আপনাকে জানাতে চাই আমি এখন দাঁড়িয়ে রয়েছি ঠিক আমার পেছনে যেই লাল সাদা বাতি জ্বলছে এইটি হচ্ছে হাসপাতাল যেটিতে বলা হচ্ছে লন্ডন হসপিটাল, লন্ডন ব্রিজ হসপিটাল। ঠিক তার সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। এই
হসপিটালে বেগম খালেদা জিয়ার চিকিৎসা হবে বলে আমরা জানতে পেরেছি, যদিও এটি এখনো অফিসিয়ালি ঘোষণা করা হয়নি। আর আমরা বাংলাদেশ থেকেও জানতে পেরেছি যে আগামীকাল শুক্রবার সকালের মধ্যে বেগম খালেদা জিয়া রওনা দিবেন এবং হয়তো কালকেই এসে পৌঁছানোর কথা রয়েছে। যেই হাসপাতালের কথা বলছিলাম, এটি একটি বিখ্যাত একটি হাসপাতাল, যেটি বিশ্বের মধ্যে অন্যতম বৃহৎ এবং স্বনামধন্য একটি প্রাইভেট ক্লিনিক, যেখানে অনেক বিশ্বের বিভিন্ন দেশের রোগী এই হাসপাতালে চিকিৎসা নিয়ে থাকেন, যেটি লন্ডনের থ্যামস নদীর উপর যে লন্ডন ব্রিজ রয়েছে ঠিক সেখানেই পড়েছে। আমরা ঠিক সেখানটিতে দাঁড়িয়ে রয়েছি। আর আপনি যেটি বলছিলেন যে ডাক্তার জুবাইদা রহমান, আমাদের হাতে যে ভিডিও চিত্র এসেছে আমরা দেখেছি, তিনি আজকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট, যেটি BG302, এই ফ্লাইটে করে আমরা জানতে পেরেছি। আসলে এটি আনুষ্ঠানিকভাবে কখনো বলা হয়নি, বাট আমরা বিভিন্ন মাধ্যম থেকে সূত্র থেকে জানতে পেরেছি এই ফ্লাইটে করে তিনি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং আগামীকাল শুক্রবার 9টা 35 তিনি বাংলাদেশে অবতরণ করার কথা রয়েছে। আর উনি একাই যাচ্ছেন, আমরা সেটিও জানতে পেরেছি, তার সাথে আর কেউ যাচ্ছেন না। এবং তিনি আবার সকালে বেগম খালেদা জিয়া সফরসঙ্গী হবেন, সেটিও আমরা জানতে পেরেছি। আর যুক্তরাজ্যে যারা নেতৃস্থানীয় নেতাকর্মী রয়েছেন দলীয়, তাদের অনেককে আমরা ফোন করেছি এবং তাদের সাথে কয়েকজনের সাথে কথা হয়েছে। তারা উৎফুল্ল রয়েছেন একটি কারণে, যে হয়তো বেগম খালেদা জিয়া যেই উন্নত যে হাসপাতাল রয়েছে সেখানে চিকিৎসার মাধ্যমে তিনি সুস্থ হয়ে আবার দেশে ফিরে যাবেন। আমাদের কাছে এই ছিল আসলে, আর পরবর্তীতে কোনো আপডেট থাকলে আমরা আপনাদের মাধ্যমে তুলে ধরবো। হান্নান, আপনাকে ধন্যবাদ। লন্ডন থেকে আমাদের সহকর্মী আব্দুল হান্নান জানাচ্ছিলেন সেখানকার সর্বশেষ খবর। চলে যাচ্ছে পরের সংবাদে। চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার ক্ষেত্রে সরকার সব ধরনের সহযোগিতা করবে। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির মর্যাদা দেওয়া হয়েছে। সে অনুযায়ী রাষ্ট্রীয় সমস্ত সুযোগ সুবিধা নিশ্চিত করার কথা জানানো হয় উপদেষ্টা পরিষদের বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে। বৃহস্পতিবার তেজগাঁও প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গণপ্রতিনিধিত্ব আইন সংশোধন, পুলিশ সংস্কার কমিশন গঠন সহ বেশ কয়েকটি অধ্যাদেশের নীতিগত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। হাইকোর্ট বিভাগের একজন বিচারপতির নেতৃত্বে 5 সদস্যের পুলিশ সংস্কার কমিশন গঠন করা হবে। এছাড়া অন্য একটি অধ্যাদেশের নীতিগত অনুমোদনের মধ্য দিয়ে বন বিভাগের কাজ আরও সুনির্দিষ্ট করা হয়েছে। নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে বাণিজ্যিক আদালত অধ্যাদেশের। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপ প্রেস সচিব আজাদ মজুমদার উপদেষ্টা পরিষদে নেওয়া সিদ্ধান্তগুলোর বিষয়ে জানান। ইতিমধ্যেই সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। বিএনপির পক্ষ থেকে যদি আনুষ্ঠানিকভাবে কোনো সহযোগিতা চাওয়া হয় সেটা সরকার করবে। আর যেহেতু সরকার আমাকে ইতিমধ্যেই বিবিএমই ঘোষণা করেছে, ওনার আইন অনুযায়ী যে সুযোগ সুবিধার প্রাপ্য, সহযোগিতার প্রাপ্য সবগুলোই ওনাকে দেওয়া হবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার নির্বাচন কমিশনের তোড়জোড়ের মধ্যে দ্বিতীয় দফায় 36 প্রার্থীর নাম ঘোষণা করল বিএনপি। এর ফলে 300 আসনের মধ্যে মোট 272টি আসনের প্রার্থী ঘোষণা করল দলটি। গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, যেসব আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি সেগুলো জোটের সঙ্গী দলগুলোকে ছেড়ে দেওয়া হবে। গোলাম মঈনুল হাসানের রিপোর্ট। প্রধান উপদেষ্টা বারবার বলে আসছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে ফেব্রুয়ারিতেই। নির্বাচন কমিশনও স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে শীঘ্রই ঘোষণা হবে নির্বাচনের তফসিল। এরই মধ্যে বৃহস্পতিবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দ্বিতীয় দফায় মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করল বিএনপি। আমরা গতবার এই আসন্ন নির্বাচনের জন্য আমাদের দলের পক্ষ থেকে আমরা আমাদের মনোনয়নের 237টি আমরা আসনে প্রার্থী ঘোষণা করেছিলাম। আজকে আমরা আরও 36টি আসনে আমরা আপনার নাম ঘোষণা করছি এবং আরও অনেকগুলো থেকে যাচ্ছে, বোধহয় 20-25টার মতো থেকে যাবে। সংসদীয় আসনে প্রার্থী ঘোষণার বিষয়কে ছাপিয়ে সংবাদ সম্মেলনে আলোচনার কেন্দ্রে আসে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশ যাওয়ার বিষয়টি। ইতিমধ্যেই ডক্টরসদের যে বোর্ড হয়েছে, যুক্তরাজ্য থেকে এসেছিলেন ডক্টর রিচার্ড এবং আপনার চীন থেকে 2টি টিম এসেছিল তারা, এবং আমাদের স্থানীয় ডক্টররা ইন কনসালটেশন উইথ UK ডক্টরস এবং US-এর জন হপকিন্সের
হসপিটাল ডাক্তারের সঙ্গে পরামর্শ করে তারা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যুক্তরাজ্যের একটি উন্নত হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এতে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবও স্বীকৃতি জানিয়েছেন এবং তার চিকিৎসাও স্বীকৃতি জানিয়েছেন। যেসব আসনে প্রার্থী ঘোষণা হয়েছে সেগুলিতে পরিবর্তনের সম্ভাবনা খুব কম বলেও জানান বিএনপি মহাসচিব। অ্যালায়েন্সের সঙ্গে যারা আছেন তাদেরগুলো এবং আমাদের দুই একটা আপনার ডিসিশন। গোলাম মইনুল্লাহ হাসান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, যথাসময়ে তফসিল চায় বিএনপি। তফসিল পেছালে নির্বাচন পিছিয়ে যাওয়ার শঙ্কা দেখছেন তিনি। বলেন, জনগণের ভোটের অধিকার বিএনপি ফিরিয়ে দিতে চায়, তাই যথাসময়ে নির্বাচন চায় দলটি। বিএনপি নির্বাচনী প্রক্রিয়া আছে বলেও জানান তিনি। বৃহস্পতিবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান নজরুল ইসলাম খান। এ সময় আরও ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং ইসির সাবেক অতিরিক্ত সচিব ডক্টর মোহাম্মদ জকরিয়া। নজরুল ইসলাম খান বলেন, আগে শুধু সংসদ নির্বাচনের জন্য ভোট হতো, এবার একসঙ্গে সংসদ ও গণভোট দুটো ব্যালটে ভোট দিতে হবে। এর জন্য সময় বেশি লাগবে, তাই যাতে কোনো ভোটার ভোটাধিকার থেকে বঞ্চিত না হয় এই বিষয়ে সিইসিকে নজর রাখতে বলা হয়েছে। রাজনৈতিক সংকট ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অসুস্থতার এই সময় তফসিল ঘোষণার বিষয়ে নজরুল ইসলাম বলেন, অনিবার্য কোনো কারণ ছাড়া নির্বাচন প্রক্রিয়ার বাইরে যেতে চায় না বিএনপি। বিএনপি মনোনীত ঢাকা ৬ আসনের প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, বেগম খালেদা জিয়ার মতো নেত্রী হাজার বছরে একজনও আসবে না। বিকেলে রাজধানীর ধূপখোলা গ্যান্ডারিয়া কমিউনিটি সেন্টারে ইশরাক হোসেনের আয়োজনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে একথা বলেন তিনি বলেন, সাধারণ গৃহবধূ থেকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন এমন নজির ইতিহাসে বিরল। অতীতে বহু নেতা এসেছেন, ভবিষ্যতেও আসবেন, কিন্তু খালেদা জিয়ার মতো আপসহীন ও সাহসী নেত্রী ইতিহাসে খুব কমই দেখা যায় বলে উল্লেখ করেন। ইশরাক হোসেন বলেন, বেগম খালেদা জিয়া যদি গণতান্ত্রিক আন্দোলনের ভিত্তি রচনা না করতেন তাহলে ২০২৪ সালের গণ অভ্যুত্থান সম্ভব হতো না। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত সহ দলটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। বেগম খালেদা জিয়ার মতো নেত্রী হাজার বছরেও একজন আসে কিনা সেটা আমি বিশ্বাস করি আসে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি এই গণতান্ত্রিক আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ওনার যে ত্যাগ, সেটা যদি উনি স্বীকার না করতেন বা কোনো ধরনের আপোষকামিতায় যেতেন, তাহলে আমি মনে করি ২৪-এর গণ অভ্যুত্থান কেন ১০০ বছরে ওই আওয়ামী লীগকে হটানো সম্ভব হতো না। এই আন্দোলনের পাটাতন রচনা করে গিয়েছেন, আমাদেরকে রাজনৈতিকভাবে আদর্শগতভাবে লড়াই করার জন্য উদ্বুদ্ধ করে গিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যেটি পরবর্তীতে ওনার পুত্র দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা সফল করেছি। নিরপেক্ষ থেকে আগামী নির্বাচনকে দৃষ্টান্তমূলক ও স্মরণীয় করে রাখার জন্য লটারির মাধ্যমে দায়িত্ব পাওয়া পুলিশ সুপারদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচনে কোনো রকমের পক্ষপাতিত্ব যেন না ঘটে সেজন্য পুলিশ সুপারদের বারবার সতর্ক করেন প্রধান উপদেষ্টা। জুলাই শহীদদের ত্যাগের কথা মাথায় রেখে নির্বাচনের দায়িত্বকে ঐতিহাসিক দায়িত্ব বলে উল্লেখ করেন ডক্টর ইউনূস। রুকনুজ্জামানের রিপোর্ট। জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশে লটারির মাধ্যমে দায়িত্ব পাওয়া পুলিশ সুপারদের সাথে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা কার্যালয়ে বৈঠক করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এই নির্বাচনের গুরুত্ব তুলে ধরে পুলিশ সুপারদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। আমাদের লক্ষ্য ছিল যে কোনো রকমের বায়াস যেন এটার মধ্যে না ঢোকে। অনেক সময় শত প্রচেষ্টা সত্ত্বেও বায়াস ঢুকে পড়ে, নিজের উপরে যদি ছেড়ে দিই। কিন্তু দুই বছরটি এসছে যেন নিজেকে এর থেকে দূরে রেখে ফেলতে পারি। আমরা যে কজনেই এটার সঙ্গে শরিক ছিলাম তাদের কারো কোনো রকমের বায়াস এটার মধ্যে না ঢোকে। এই দুই বছরের মাধ্যমে যারা নির্বাচিত হলো তোমরা, তারা একটা ঐতিহাসিক দায়িত্ব পালন করার জন্য, সাধারণ দায়িত্ব পালন করার জন্য। সাধারণ দায়িত্ব সবসময় এই দিক থেকে এখানে যাওয়া সব হবে, কিন্তু একটা ঐতিহাসিক দায়িত্ব পালন, এটা ইতিহাসে যেন স্মরণ করে। এখানে তোমরা অনেক কথা বলেছ, তার মধ্যে বাইরের যারা পরিদর্শন করবে আসবে, পর্যবেক্ষণ দল আসবে, তারা আমাদের খুদ ধরার চেষ্টা করবে, আমাদের এটা হয় নাই ওইটাই ভাবে হলে ভালো হতে বলবে।
এবারের নির্বাচন হলে এমন নির্বাচন তারা স্মরণ করবে, বাংলাদেশের নির্বাচনটা আমরা দেখেছিলাম, এটা এরকম, তারা নানা দেশে এটা বলবে, এরকম একটা নির্বাচন তারা এটা দৃষ্টান্ত হিসেবে নিয়ে যাবে তাদের মাথায়, বারে বারে বলবে এই নির্বাচনের মতো নির্বাচন আমরা কখনো দেখি নাই। শুধু সরকার পরিবর্তন নয়, দেশের নতুন যাত্রা শুরু করতে গণভোট সহ সংসদ নির্বাচনের গুরুত্ব পুলিশ সুপারদের স্মরণ করিয়ে দেন প্রধান উপদেষ্টা। এই যে নির্বাচন এটা বিল্ডিং কোড তৈরি করার সুযোগ, যে আমাদের যে সমাজটা তৈরি হবে তার বিল্ডিং কোডটা কি হবে, যত বড় ঝাঁকুনি আসুক এটাকে নাড়াতে পারবে না। এই নির্বাচন সেই নির্বাচন যেখানে বিল্ডিং কোড তৈরি হবে, যারা বিল্ডিং কোডটা তৈরি করবে তাদের হাতে এই দায়িত্ব দেওয়ার জন্য। তার সঙ্গে যে গণভোট আসছে, এটা শুধু 5 বছরের নির্বাচন, সনাতন নির্বাচন তা না, এটার একটা বড় গুরুত্বপূর্ণ জিনিস হলো গণভোট, সেটা হলো বিল্ডিং কোড। এই বিল্ডিং কোডটা আমরা তৈরি করে দিয়ে যাব, যেটা শত বর্ষ ধরে এই দেশকে, এই জাতিকে সামনে এগিয়ে নিয়ে যাবে। দেশের পরিবর্তনে জুলাই শহীদদের কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, গতানুগতিক চাকরির চেয়েও বেশি দায়িত্ব পালন করতে হবে জেলার পুলিশ প্রধানদের। সে আনাজের বক্তব্য আমাদের কর্তব্য ঠিক করে দিয়ে গেছে, আমরা বসে থাকবো না, তার দায়িত্ব, সে যে দায়িত্ব আমাদেরকে দিয়ে গেছে সেটা আমরা গ্রহণ করলাম। সে জেনে শুনে গেছে, বলছে যদি ফিরে না আসি আমাকে মাফ করে দিও। সে ফিরে আসে নাই, আমাদেরকে দায়িত্ব দিয়ে গেছে। সেই কাপুরুষের মতো বসে থাকতে চাইনি, আমরাও কাপুরুষের মতো বসে থাকতে চাই, আমরা তার স্বপ্ন বাস্তবায়ন করতে চাই, এটি আমাদের দায়িত্ব। আমার পক্ষে রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। নির্ভুলভাবে কাজ করা সম্ভব ছিল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার সরকারের তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জয় ও পলকের বিরুদ্ধে জুলাই আন্দোলন দমনে ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডে সহায়তার অভিযোগ আমলে নিয়ে এ আদেশ দেয় ট্রাইব্যুনাল। আরেকটি মামলায় আনিসুল হক, সালমান এফ রহমানের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়া হয়েছে। এই দুজনের বিরুদ্ধে আন্দোলন দমনে কারফিউ জারি করে আন্দোলনকারীদের হত্যার পরামর্শ দেওয়ার প্রমাণ মিলেছে বলে জানিয়েছে প্রসিকিউশনের তথ্য বলছে, শেখ হাসিনা ছাড়াও আন্দোলন দমনে নেতৃত্ব দেন শীর্ষস্থানীয় আরও 4 জন, যাদেরকে তারা বলছেন গ্যাং অফ 4। এই গ্রুপের সদস্য ছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও উপদেষ্টা সালমান এফ রহমান। বুধবার এই দুজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। আজ অভিযোগ আমলে নিয়ে তাদের 10 ডিসেম্বর হাজির করার নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে কারফিউ জারি করে আন্দোলনকারীদের হত্যার পরামর্শদাতা হিসেবে অভিযোগ আনা হয়েছে। এদিকে অন্তর্বর্তী সরকার গঠন ও শপথ বৈধ ছিল, আপিল বিভাগ সকালে এই রায় দিয়েছে। এদিকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতার জন্য পরবর্তী নির্বাচিত জাতীয় সংসদের অনুমোদনের প্রয়োজন নেই বলেছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। সুপ্রিম কোর্টের রেফারেন্সের আলোকে অন্তর্বর্তী সরকারের নেওয়া শপথ ও গঠন প্রক্রিয়া বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ বেঞ্চ লিপ্ট আপিল খারিজ করে দেয়। রায়ে বলা হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজের হাইকোর্টের আদেশ সঠিক ও যথার্থ। অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আইনজীবী মহসিন রশিদ। চট্টগ্রাম বন্দরে নিউ মরিং কন্টেনার টার্মিনাল পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়ার বৈধতা প্রশ্নে জারি করা রুলে দ্বিধা বিভক্ত রায় দিয়েছে হাইকোর্ট। 2 সদস্যের বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি চুক্তি প্রক্রিয়া অবৈধ বলেছেন, অন্যদিকে জুনিয়র বিচারপতি বৈধ ঘোষণা করেছেন। এ রায়ের ফলে এই মুহূর্তে কন্টেনার টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির প্রক্রিয়া চালানো যাবে না বলে মত দেন রিটকারীর আইনজীবীরা। এখন প্রধান বিচারপতির কাছে রায়ের কপি যাবে, তারপর তিনি তৃতীয় বেঞ্চে শুনানির জন্য পাঠাবেন। পরে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তবে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক বলেছেন, দ্বিধাবিভক্ত রায় হলে চুক্তির প্রক্রিয়া চালাতে কোনো বাধা নেই। গত 25 নভেম্বর চট্টগ্রাম বন্দরের নিউ মরিং কন্টেনার টার্মিনাল পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়ার বৈধতা প্রশ্নে জারি করা রুলের শুনানি শেষে এই রায় দেয়া হয়। সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025-এর দ্রুত বাস্তবায়ন চেয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতারা।
এই অধ্যাদেশ শুধু কাগজে কলমে হলেই চলবে না বলে মন্তব্য করেন তারা। সমিতির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে অধ্যাদেশকে সাধুবাদ জানিয়ে সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, আলাদা সচিবালয় হলে বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনতা পাবে, তবে এর মাধ্যমে যেন আবার নতুন করে স্বেচ্ছাচারিতা না হয় সেদিকে নজর রাখার আহ্বান জানান তিনি। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটির কারণে খালেদা জিয়ার লন্ডন যাত্রা কিছুটা দেরি হতে পারে, ঢাকার পথে জুবাইদা রহমান। বিএনপির আরো ৩৬ প্রার্থীর নাম ঘোষণা, যথাসময়ে তফসিল ঘোষণার দাবি ইসিতে নেতারা। নির্বাচনে যেন কোনো পক্ষপাতিত্ব না হয়, পুলিশকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ প্রধান উপদেষ্টার। জুলাই গণহত্যায় জয়ের বিরুদ্ধে ওয়ারেন্ট, আমলে নেওয়া হলো পলকের বিরুদ্ধে আনা অভিযোগ, অন্তর্বর্তী সরকার গঠন বৈধ, আপিল বিভাগের রায়। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত ৩টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।